লিসা জাঙ্কুকের সাথে বাইরে যেতে চাইলে জাঙ্কুক এক বাক্যে লিসাকে না বলে দেয়। আর সেটা শুনে লিসা জিজ্ঞাসা করে, বিআই, আমার জানা মতে আপনার তো অফিসে এখন পর্যন্ত জয়েন হননি আপনি। সো আমাকে নিয়ে যেতে কি সমস্যা বলুন তো? চলুন না দুজন একটু একসাথে ঘুরে আসি, ভালো লাগবে। না বিআইন, বললাম তো আজকে যেতে পারবো না, আজকে আমার কাজ আছে। আরে বিআই, কি কাজ বলেন না? আপনি অফিসে জয়েন করেন নাই, তারপর আপনার এত কাজ? বলেন তো কি কাজ আপনার? লিসার জাঙ্কুকের কাজ নিয়ে এত কিউরিয়াসিটি দেখে জাঙ্কুকের বেশ অবাক লাগলো। তেমন কিছু না, ওই ফ্রেন্ডদের সাথে একটু ক্লাস করব, আর একটা গেমের প্রোগ্রাম আছে, ওইটা একটু রেডি করব। আচ্ছা বিআই, কিসের গেমের প্রোগ্রাম একটু বুঝিয়ে বলবেন? জাঙ্কুক অনেকটাই অবাক হলো লিসার এই প্রশ্নতে, কারণ জাঙ্কুকের বিষয়ে লিসা এত কিছু কেন জানতে চাইছে জাঙ্কুক বুঝতে পারছে না। আরে বিআইন, এই নর্মাল একটা বিষয়কে আবার কি বুঝিয়ে বলবো? আমরা সবাই ভাবছি একটু মজা করার জন্য গেম খেলবো, এইটুকুই। আপনি যেভাবে ভাবতেছেন তেমন কিছুই না। যাই হোক, এইভাবে আরও কিছুক্ষণ লিসা আর জাঙ্কুক কথা বলে সেখান থেকে লিসা চলে গেল। লিসা আর জাঙ্কুকের গেম খেলা নিয়ে এত প্রশ্ন দেখে জাঙ্কুক মনে মনে ভাবলো ও ওর রুমে সিসি ক্যামেরা বসাবে। আর যাই হোক, ও ওর প্রজেক্টটা নষ্ট করতে দিতে পারে না। এত কষ্ট করার পর ওর পাকা ধানে কাউকে ও মই দিতে দিবে না, তার জন্য ও ভেবে রেখেছে আজকে ওর রুমে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিবে। তো কিছুক্ষণ পর তে আসে ভিকুককে নেওয়ার জন্য। ভিকুক শোনা, চলো, তোমার মাম্মাম অপেক্ষা করছে, তোমাকে খাইয়ে দিবে, রাত অনেক হয়েছে। ওকে আঙ্কেল, এখন আমি যাই, মাম্মা আমাকে খাইয়ে দিবে, আবার পরে এসে তোমার সাথে দুষ্টুমি করবো, কেমন? বলেই ভিকুক বিছানা থেকে লাফ দিতে নেয়, কিন্তু জাঙ্কুক আর তে ভিকুককে ধরতে গিয়ে ওরা দুজন দুজনের কপালে টোকা খায়। আর তে ওর কপালে হাত না দিয়ে জাঙ্কুকের কপালে হাত বুলিয়ে দেয়। এটা দেখে জাঙ্কুক তেকে জিজ্ঞাসা করে, কি হলো তে, তুমিও তো ব্যথা পেয়েছো, তাহলে তুমি আমার কপালে কেন হাত বুলিয়ে দিলে? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা হাসি দেয়, আর কোনো কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায় ভিকুককে নিয়ে। জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে আনমনেই মুচকে একটা হাসি দেয়, আর নিজের ল্যাপটপটা নিয়ে কাজ করতে শুরু করে। এদিকে তে যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখন জিমিনের রুম থেকে কাই বের হয়ে তেকে বলে, তে, আমি একটু পরে খাবার খাবো, আমার জন্য একটু কফি নিয়ে আসতে পারবে? তে বলল, হ্যাঁ স্যার, আপনি অপেক্ষা করুন, আমি ভিকুককে দিয়ে তারপর আপনার জন্য কফি নিয়ে আসছি। তে নিচে চলে যায় ভিকুকের খাবার আর ভিকুককে জিমিনের কাছে দিয়ে তে চলে যায় কফি বানানোর জন্য। এত রাতে কফি বানাতে দেখে জিন বেগম জিজ্ঞাসা করে, কী রে তে, এত রাতে কার জন্য কফি বানাচ্ছিস? আসলে ম্যাডাম, ওই কাই স্যার বললো উনি নাকি একটু কফি খাবে আর লেট করে খাবার খাবে, এই জন্য কফিটা বানাচ্ছিলাম। ও আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে জামাইকে কফিটা দিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম। বলেই তে কফিটা রেডি করে সেখান থেকে চলে গেল জিমিনের রুমের উদ্দেশ্যে। জিমিনের রুমে গিয়ে তে কাইকে দেখতে পেল না। তে কফিটা রেখে যখনই চলে আসতে যাবে, তখন কাই পিছন থেকে তেকে জড়িয়ে ধরলো আর তের ঘাড়ে নাক ডলতে শুরু করলো। এইভাবে আচমকা পিছন থেকে কেউ জড়িয়ে ধরাতে তে পুরো চমকে উঠেছে। তে যখন বুঝতে পারলো এরা কাই, তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। স্যার, আপনি আপনি আমার সাথে কি কি করছেন? ছাড়ুন বলছি, জিমিন আপু দেখে ফেললে কি ভাববে আমাকে? ছেড়ে দিন প্লিজ, দয়া করে। আপনি আমাকে এইভাবে কেন ধরেছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার, বাসায় সবাই দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, ওনারা খারাপ মনে করবে, দয়া করে ছেড়ে দিন আমাকে। এ কথা শুনে কাই মুচকি হাসি দিয়ে বলে, আরে কেউ কিছু বলবে না পাগল, এই টাইমে কেই বা এখানে আসবে? জিমিন তো তোর ছেলেকে খাওয়াচ্ছে, তাই না? ও সরি সরি, তুই বলে ফেলেছি, তোকে তো তুমি বলা উচিত, কারণ তোকে আমার বেশ ভালো লাগে। সো বেবি গার্ল, তোমাকে খুব ভালো লাগে, আসো না আমরা একটু রোম্যান্স করি। এখন তো রুমে কেউ নেই, আর এইদিকে কেউ আসবেও না, সবাই হয়তো এখন খাবার খেতে বসবে। সো এইটাই মোক্ষম সুযোগ, আমি অনেকদিন ধরেই এই সুযোগটা খুঁজছিলাম, কিন্তু জিমিনের জন্য পারছিলাম না। সো আজকে যেহেতু তোমাকে পেয়ে গেছি, চলো একটু আদর করি। বাহ, তোমার চুল থেকে তো খুব সুন্দর ঘ্রাণ আসে, কি শ্যাম্পু ইউজ করো? জিমিনকে একটু বলো তো। জানো, ও না পুরো একটা আনরোম্যান্টিক মেয়ে, যখনই ওর কাছে যাব তখনই ওর বিরক্ত লাগে। তবু আমি কি ছাড়ার পাত্র? আমার অধিকার আমি জোর করে হলেও আদায় করে নিয়েছি ওর কাছ থেকে, কিন্তু ভাল লাগে না বলো, কয়বার আর জোর করে নেওয়া যায়? তাই ওকে আমার আর ভাল লাগে না, বিরক্ত লাগে। তোমাকে দেখলেই কেন যেন মনের ভিতর প্রেম প্রেম পায়, আর ওকে দেখলে খুব বিরক্ত লাগে। তোমার কাছে অনেকগুলো মনের দুঃখ শেয়ার করলাম, তুমি বুঝতে পারছো আমার মনের দুঃখগুলো, তাই না তে? চলো তোমাকে একটু আদর করি। আরেকটা কথা জানো, তোমার এই ফ্লাওয়ারগুলো না আমার খুব পছন্দ, ছোট ছোট হলেও খুব সুন্দর, তোমার ফিগারের সাথে খুব সুন্দর মানিয়েছে। জিমিনের কথা ভেবে এখানে আমি আমার সময়টা নষ্ট করতে চাই না, ওর কথা মনে পড়লে আমার সব কিছু নষ্ট হয়ে যায়, ফালতু একটা মেয়ে। মনে হয় কোনো এক সময় ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, সেই পুরনো প্রেমিকের কথা ভেবে এখনও মন মরা হয়ে থাকে, যত সব। আসো বেবি, ওর কথা বলে আমি আর আমাদের সময়টা নষ্ট করতে চাই না, যে কোনো সময় কোনো মানুষ এসে পড়তে পারে। সো আমাদের রোম্যান্সটা শুরু করে দিই, আসো না। এই বলেই কাই তেকে ওর সামনের দিকে ঘুরিয়ে নিল। তে তো যথেষ্ট ছোটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু কায়ের ওই শক্তপোক্ত হাত থেকে তে নিজেকে ছাড়াতে পারছে না। হঠাৎ নিচ থেকে জিন বেগমের গলার আওয়াজ শোনা গেল, জাঙ্কুক, জাঙ্কুক, আয় বাবা, তাড়াতাড়ি খেতে আয়, খাবার খেয়ে তারপর যা। জিন বেগমের আওয়াজ শুনে কাই তেকে একটু ছেড়ে দিলেও
পরক্ষণে আবারও তের হাতটা টান দিয়ে দেওয়ালের সাথে থেকে চেপে ধরে আর তের মুখটা হাত দিয়ে বন্ধ করে রাখে, যাতে তে কোনো শব্দ না করতে পারে। জাংকুক গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নামছিল, তখনই গোঙানির আওয়াজ পেয়ে জাংকুক থেমে যায়। আর এইদিকে কাই তের জামার ভিতরে হাত দিয়ে তের কোমরটাকে শক্ত করে জড়িয়ে ধরে আর তের গলায় কিস করতে নিবে। তখনই জাংকুক দরজা ঠেলে জিমিনের রুমে প্রবেশ করে আর তেকে এই অবস্থা দেখে কাইকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর তেকে ওর বুকে জড়িয়ে নেয়। তে অঝরে কান্না করছে, তে ভয়ে কিছু বলতেও পারছে না, ও শুধু হাত পা কাঁপছে। জাংকুক তের এই ভয়ের কারণটা বুঝতে পারছে, কারণ সেই ছোটবেলা থেকে জাংকুক তের সাথে খারাপ আচরণ করেছে। তাই জাংকুক জানে তে এই সময়টায় কত ভয় পেয়ে থাকে, এই জন্যই তের অবস্থা এরকম হয়ে গেছে। জাংকুক তেকে বিছানায় বসিয়ে দিয়ে কাইয়ের কলার ধরে দাঁতে দাঁত চাপে বলে, শালা, আজকে তোকে শুধু আমার বোনের হাজব্যান্ড হিসেবে ছেড়ে দিলাম, আর তোর সাহস কী করে হলো তের গায়ে হাত দেওয়ার? তোর এত বড় স্পর্ধা! তুই যদি আমার বোনের স্বামী না হতি, আজ তোর এই হাতকে আমি ভেঙে গুড়িয়ে দিতাম। আর কোনোদিন যদি দেখেছি তের দিকে চোখ তুলে তাকিয়েছিস, তাহলে তোর ওই বাজে চোখ দুটো তুলে নেক্সট টাইম আমি মার্বেল খেলবো, এটা মাথায় রাখিস। আর তুই এটা ভাবিস না যে আমি তোকে ছেড়ে দিব। নির্ঘাত তুই আমার বোনের জামাই, সেই জন্য তোর গায়ে হাত তুললাম না, কিন্তু আমি এক্ষুনি নিচে গিয়ে আমার আপুকে সবটা বলে দিব। আমার ফুলের মতো পবিত্র বোনটাকে তুই এইভাবে ঠকাচ্ছিস। ঘরে বউ রেখেও তুই শ্বশুর বাড়িতে এসে অন্য একটা মেয়ের গায়ে বাজেভাবে টাচ করছিস। কতটা লম্পট আর কতটা ইডিয়েট তুই। কাই এই টাইমটায় জাংকুককে এখানে কখনোই আশা করেনি, কিন্তু তবুও যখন জাংকুক এসে পড়েছে, এখন তো জাংকুককে শান্ত করতে হবে, নয়তো ওর মুখোশটা জাংকুক ফাঁস করে দিবে। কাই ততলিয়ে বলে, সরি জাংকুক, আমার ভুল হয়ে গেছে। তো তোমার বোনকে কিছু বলো না, তাহলে ও খুব হার্ট হবে। তুমি তোমার বোনকে কষ্ট দিতে পারবে না, আমি খুব ভালো করেই জানি। তো তুমি দয়া করে কিছু বলো না কাউকে। ও জিমিন খুব কষ্ট পাবে, আমি জানি তুমি জিমিনকে কষ্ট দিতে পারবে না। আমি এই জন্য সরি বলতেছি, আমি আর কখনো এমন করবো না। আমার ভুল হয়ে গেছে, সরি সরি জাংকুক, সরি, আমাকে ক্ষমা করে দাও। শালা, আমার কাছে নয়, তের কাছে গিয়ে ক্ষমা চা, ওর পায়ে ধরে ওর কাছে মাপ চা। ও যদি মাফ করে তাহলে আমি তোকে মাফ করবো, আর নয়তো আমি সবার কাছে গিয়ে সব বলে দিব। কাই না চাইলেও পরিস্থিতি এখন সামাল দেওয়ার জন্য তের পায়ে হাত দিতে হবে। তাই বেশি কিছু না ভেবে কাই তের পায়ে হাত দিয়ে ক্ষমা চায় তের কাছে। তে নিজের পায়ে কাইয়ের হাতের স্পর্শ অনুভব করতেই নিজের পা দুটো সরিয়ে তে হনহন করে রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে যায় আর সোজা নিচে গিয়ে ওর রুমে চলে যায়। তে চলে আসতেই জাংকুক কাইকে ওয়ার্নিং দেয়, নেক্সট টাইম তের দিকে চোখ তুলেও তাকাবি না, আর ওর গায়ে টাচ করা তো ভাববিই না, তাহলে মনে কর তুই এই দুনিয়া থেকে চলে যাবি। সো মাথায় রেখে কাজ করবি কার সাথে কী করছিস। আর আমার বোনকে যদি 1 ইঞ্চি পরিমাণও কষ্ট দিয়েছিস, তাহলে তুই তো বুঝতেই পারছিস তের জন্য আমি তোকে এই দুনিয়াতে রাখবো না। আর আমার বোন কষ্ট পেলে এই দুনিয়া তোর দেহটাও খুঁজে পাবে না, মাথায় রাখিস। এটা বলেই জাংকুক সেখান থেকে বেরিয়ে গেল। কাই জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, সালা, এখন শুধু পরিস্থিতি সামলানোর জন্য তোর এই বিচ্ছিরি রাগটাকে আমি মেনে নিয়েছি, কিন্তু যখন সময় আসবে তখন দেখিস তোর সাথে আর তোর পরিবারের সাথে আমি কি করি। আমাকে যেভাবে অপমান করলে, আমি এর চাইতে 10 গুণ পরিমাণ বেশি তোকে অপমান করব। আর তুই তো শুধু আমার কলারে হাত দিয়েছিস, তোকে আমি আমার এই বেল্ট দিয়ে পিটাবো, দেখবো তখন তোকে কে বাঁচায়। জাংকুক সোজা নিচে চলে আসে আর খাবার টেবিলে বসে পড়ে। সবাই খাবার খেতে বসে পড়েছে, তাই জাংকুক ভাবলো খাবার শেষ করে জিমিনকে সমস্ত ব্যাপারটা খুলে বলবে। জাংকুক মাথা নিচু করে খাচ্ছে। হঠাৎ জাংকুকের কানে জিমিনের কণ্ঠ ভেসে এলো, জাংকুক, তোর কি মন খারাপ? কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? জিমিনের কথা শুনে জাংকুক চোখ তুলে তাকায় জিমিনের দিকে। আপু, তুই আমার সাথে নিজে থেকে কথা বলছিস? হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা আপু, তোকে আজকে একটা আবদার করব, রাখবি? হ্যাঁ বল। আপু, আমাকে একটু খাইয়ে দিবি আজকে? আমার না অনেক দিন ধরে তোর হাতে খেতে ইচ্ছে করে, কিন্তু তোকে বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আয় আমার কাছে। জাংকুক গিয়ে জিমিনের পাশে চেয়ারে বসে পড়ে আর জিমিন জাংকুককে খাইয়ে দিতে শুরু করলো। হঠাৎ জাংকুক কান্না করে দিয়ে বলে, আপু, আপু তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি আর আগের মতো নেই, সত্যি বলছি। আমি খুব ভালো হয়ে গেছি, আমি এখন আর ওই সব কাজ করি না। সত্যি এই 5টা বছর আমি খুব কষ্টে কাটিয়েছি, আমার ভুলগুলো আমি বুঝতে পেরেছি, তাই তো আমি সব কিছু শুধরে নেওয়ার চেষ্টা করছি। তুই আমার উপর আর রাগ করে থাকিস না, তোর এই ইগনোর আমি আর নিতে পারছি না, আমার খুব খারাপ লাগছে নিজের কাছে। আমি সত্যি বলছি, আমি ওই পথে আর কখনো যাব না, আমি ভালো হয়ে যেতে চাই, আমি ভালো হওয়ার চেষ্টা করছি। আপু, আমাকে তুই ক্ষমা করে ভালো হওয়ার সুযোগটা দে দয়া করে। জিমিন জাংকুকের চোখের পানি মুছে দেয়। আরে পাগল, হয়েছে, আমি বুঝতে পেরেছি তুই আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছিস, তাই তো তোর সাথে নিজে থেকেই কথা বললাম। সো আমি জানি আমার ভাই খারাপ করলেও সেটাকে
বুঝে নিয়ে ভালো হওয়ার চেষ্টা করবে। আশা করি তোর দ্বারা আমি আর কখনো হার্ট হব না। ওদের এইরকম কাণ্ড দেখে পাশ থেকে যে হোক ব্রু কুচকে বলে, আরে ভাই, কি হয়েছে তোদের দুজনের? বুঝতেই তো পারলাম না। ঠিকই তো জাঙ্কুক বলতো, এই 5 বছর জিমিন তুই জাঙ্কুকের সাথে একবারও কথা বলিসনি, আর ও বাসায় আসার পর থেকে ওর সাথে খুব রাগারাগি করেছিস। কেন বলতো? আর জাঙ্কুক, তুই বা কি এমন ভুল করেছিস যার জন্য জিমিন তোকে এরকম একটা লং টাইম ইগনোর করলো? বুঝতেই পারলাম না ভাই, আমি কি তোদের সার্কেল থেকে আলাদা হয়ে গেছি নাকি? আমি হচ্ছি তোদের বড় ভাই, আমার তো বিষয়টা সবার আগে জানা উচিত। জাঙ্কুক হাসি দিল। ভাইয়া, তুমি আর কথা বলো না, তুমি আগের মতো আমাকে আর ভালোবাসো না। আগে কি সুন্দর রাতের বেলা আমরা দুজন আড্ডা দিতাম। আচ্ছা, তুমি আজকে রাতে আমার সাথে ঘুমাবে প্লিজ? আজকে আগের মতো একটু আড্ডা দিব। কি? যে হোক, যদি তোমার সাথে ঘুমাই তাহলে আমি কোথায় ঘুমাবো? ন্যান্সি, আজকে প্লিজ একটু মানিয়ে নাও। তুমি লিসার সাথে ঘুমিও, আজকে আমি জাঙ্কুকের সাথে ঘুমাবো। কারণ অনেকদিন হয়ে গেছে আমার ভাইটার সাথে আমি একটু আড্ডা দিই না। আর জিমিন, কালকে মনে আছে তো, অফিস থেকে কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হবে। আর তুই ও বাসায় যাবি না, সোজা এই বাসায় চলে আসবি, কেমন? হ্যাঁ, সেটা কি আর বলতে, তাড়াতাড়ি চলে আসবো কালকে। উফ, তোমাদের ঠং দেখে আর পারি না, গা পিত্তি চলে ওঠে। ফিসফিসিয়ে কথাটা বলে ন্যান্সি খেতে শুরু করলো। সবাই খাওয়া শেষ করে কিছুক্ষণ আড্ডা দিল। জাঙ্কুক আর জেহব শুতে চলে গেল। লিসা জিমিনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, আচ্ছা ভাবি, আজকে জাঙ্কুক এভাবে ন্যাকামি করলো কেন বাচ্চাদের মতো? কি হয়েছে ওর? ওইদিকে তেও নিজেকে সামলে রুম থেকে বের হয়ে টেবিলে সব কিছু গোছাতে শুরু করেছে। লিসার এই কথা শুনে তে হাসি দেয়। আরে, কালকে তো ওনার জন্মদিন, তাই উনি আজকে অনেক খুশি। কি? আচ্ছা, আমার ছেলের জন্মদিন, সেটা তো আমারও ভালোভাবে মনে নেই। তোর কি করে মনে আছে বলতো? ব্যাপারটা কি তে? মা, তুমি এমনভাবে বলছো কেন? তে আজকে কত বছর ধরে আমাদের বাসায় কাজ করছে, ওর মনে থাকতেই পারে, এতে এমনভাবে রিয়েক্ট করার কি আছে? বুঝি না, তুমি মাঝে মাঝে একদম বড্ড অদ্ভুত ব্যবহার করো। এই মেয়েটার ভাবসাব দেখলে আমার খুব রাগ হয়। মেজাজ গরম লাগে, ফালতু একটা মেয়ে, সব জায়গায় পাকনামি করে, যত সব। আচ্ছা, হয়েছে হয়েছে, সবার এত কথা বলার দরকার নেই, অনেক রাত হয়েছে, যাও যে যার রুমে গিয়ে শুয়ে পড়ো। জাঙ্কুক ওর রুমে গিয়ে ভাবছে, জিমিনের মুখে এত সুন্দর একটা হাসি দেখে জাঙ্কুক আর জিমিনকে বলতে পারেনি কাইয়ের কথাটা, কারণ অনেকদিন পর ওর বোনের মুখে ও এত সুন্দর একটা হাসি দেখেছে। ও চায় না এই হাসিটাকে আবারও সেই আগের মতো বিধ্বস্ত আর মলিন করে তুলতে, তাই জাঙ্কুক চেয়েও কিছু বলেনি। যেহব জাঙ্কুককে এইভাবে চুপ করে যেতে দেখে জিজ্ঞাসা করে, কি রে জাঙ্কুক, কি হয়েছে, এইভাবে চুপ হয়ে গেলি যে? জাঙ্কুক নিজেকে সামলে নেয়, না ভাইয়া, কিছুই হয়নি। ওইদিকে জিমিন রুমে যেতেই কাই জিমিনকে বলে, জিমিন, আমি একটু লিসার সাথে কথা বলে আসছি। কাই ন্যান্সির রুমে গিয়ে কিছু একটা নিয়ে ওরা তিনজন প্ল্যান করে, তারপর হো হো করে হেসে দেয়। কাই নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক আর জেহবও অনেক রাত অবধি আড্ডা দেয়, তারপর ওরা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জাঙ্কুকের ঘুম ভাঙে 9:30 বাজে। জাঙ্কুক ঘড়ি দেখে তাড়াহুড়ো করে উঠে পড়ে আর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওর কাঁধের ব্যাগটা নিয়ে নিচে চলে আসে। জাঙ্কুককে এইভাবে তাড়াহুড়ো করে বেরোতে দেখে পিছন থেকে জিন বেগম ডাক দেয়, জাঙ্কুক, এই জাঙ্কুক, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? মা, সরি, আমি এখন অনেক লেট হয়ে গেছি আজকে, সো পরে কথা বলবো বলে জাঙ্কুক সেখান থেকে দৌড়ে চলে যায়। জিন বেগম অবাক হয়ে তাকিয়ে রইল। জাঙ্কুকের এরকম ব্যবহার দেখে কাই আর ন্যান্সি উপরে চলে গেল আর লিসার কাছে গিয়ে তিনজন কথা বলতে শুরু করলো। ভাইয়া, দেখেছো ছেলেটা কিভাবে দৌড়ে চলে গেল? আমার তো ওর ব্যবহারটা অদ্ভুত লাগছে, ও কি আমাদের বিষয়ে কিছু জেনে গেল নাকি? আর জিমিন ভাবিকে দেখো, ওই তে মেয়েটাকে নিয়ে কি বাজে একটা ঢং করে, মনে হয় উনি ওর আপনজন। বিরক্তকর, খুব বিরক্ত লাগে এসব দেখতে। কবে যে আমাদের কাজটা আমরা শেষ করতে পারবো আর এই পাগল ছাগলদের হাত থেকে মুক্তি পাবো বুঝতে পারছি না।